সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি বিজেপি। শিলিগুড়ির পৌরসভার গেটে ঝাড়ু হাতে বিক্ষোভ দেখানো হলো। আগেই 2 দফায় 13% বেতন বৃদ্ধির দাবি মেয়রের। আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে, আরো বিস্তারিত জানাবে পার্থ। পার্থ, শোনা যাচ্ছে? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু এই কিছুদিন আগে আমরা দেখেছি যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘাট পরিষ্কার করেন ঝাড়ু হাতে, এবং তারই পাল্টা হিসেবে আছে কিন্তু শিলিগুড়ির বিজেপি বিধায়ক সংঘ। তিনি পৌরসভায় যান, ঝাড়ু হাতে সেখানে সাফাই করেন, এবং তার যেটা দাবি যে দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় আসার পর 3 বছর হয়ে গেল, এখনো কিন্তু সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি হয়নি। এই হারে ছিল মাত্র 10 টাকা করে বৃদ্ধি হয়েছে। কেন এই সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি হচ্ছে না সেই দাবি জানিয়ে তিনি কিন্তু প্রতীকীভাবে আজ এই ঝাড়ু হাতে তিনি সাফাইয়ের কাজে হাত দেন, এবং অবিলম্বে যাতে এই সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি পায় সেই দাবি কিন্তু তিনি জানান। যদিও বিধায়কের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি পাল্টা জানান, তার তো পাল্টা যে এর আগে 10% পরবর্তীতে 3% হারে, অর্থাৎ 2 দফায় কিন্তু সাফাই কর্মী যেমন মজুরি বৃদ্ধি হচ্ছে, তেমনি তাদের হেলথ স্কিমের আওতায় আনা হচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিধায়ককে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি কিন্তু মেয়র গৌতম দেব। বেশ, মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না, সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে। না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে, সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না, এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর যখন ছিলাম তখন তো আমি অস্থায়ী কর্মীদের 10% বাড়িয়েছি, তারপরে 3% বাড়িয়েছি। তাদের হ্যাজারাস ওয়ার্কার যারা, তাদের জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিটে 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করেছে, আর সমস্ত কর্মচারীদের যারা রেগুলার তাদের লাইফ হেলথ ইন্স্যুরেন্স 2 লাখ টাকা করে করেছি, এবং যত টাকা প্রিমিয়াম দিই তার থেকে বেশি ক্লেম হয়েছে। পলিটিক্যাল এই ধরনের পুরসভার ভিতরে এটা 2 দিন পরে করলেও পারত। ওর প্রতি আমার শুভেচ্ছা থাকলো, বয়সে অনেক ছোট, এবং যে দলটা করবে সেই দলটাই যেন মনে প্রাণে করে, আবার বিজেপি থেকে আরো কোনো জায়গায় যেন না যায়। নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার গ্রেফতার। গত বুধবার বাংলাদেশি ব্লগারকে আটক পুলিশের, এবার গ্রেফতার করা হলো বাংলাদেশি ব্লগারকে। কিন্তু কি কারণে গ্রেফতার করা হলো? গয়েশপুরে ভাড়া থাকছিল দীর্ঘদিন ধরে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কি কারণ রয়েছে? এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদ এই ব্লগার দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন, এবং যারা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে তার পাসপোর্টের ভিসার যে মেয়াদ, সেই ভিসার মেয়াদ অনেকদিন আগে শেষ হয়ে গেছিল। কিন্তু 2018 সালে তিনি ভারতে প্রবেশ করলেও তারপর তিনি ভিসা এক্সটেন্ড করছিলেন, অর্থাৎ ভিসা বাড়িয়ে থাকছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তার কোনো ভিসা ছিল না, তার ভিসা মেয়াদ উত্তীর্ণ ছিল। তারপরে তিনি ভারতে বসবাস করছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি ভাড়া থাকছিলেন, এবং গত সপ্তাহ থেকে তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, এবং গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করায় আজ সকালে তাকে গ্রেপ্তার করে কলোনি থানার পুলিশ। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তার যে মেয়াদ উত্তীর্ণ যে ভিসা, তারপরেও তিনি ভারতে বসবাস করছেন অবৈধভাবে, সেই ধারাতে কিন্তু তাকে অভিযুক্ত করে আজ কলোনি আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এবং এই আল মাসুদ গয়েশপুরে ভাড়া থাকছিলেন, এর আগেও তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ভাড়া ছিলেন, এবং সেই সূত্র ধরে পুলিশ বারবার তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তার যে পাসপোর্ট, তার যে ভিসা, সবটাই খতিয়ে দেখছিল পুলিশ, এবং দীর্ঘ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদের পরেই আজ তাকে গ্রেপ্তার করা হলো তাকে। বেশ, সাপেচ্ছ বলে কিশোরের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য। চিকিৎসকের বিরুদ্ধে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগে থানায় কিশোরের পরিবার। 28 অক্টোবর বাঁকুড়া ছাতনায় কিশোরের মৃত্যু হয়। রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত গোস্বামী রয়েছে। প্রিয়ব্রত, ঠিক কি হয়েছিল, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? গত মঙ্গলবার সন্দীপ রানা কিশোর মির্গা গ্রামের, সেই ছাপনা থানার মির্গা গ্রামের বাড়ি কিশোর গিয়েছিলেন জমিতে রেখে, এবং তারপরে জমি থেকে ফিরে আসার সময় তাকে বিষধর চন্দ্রবড় সামনে দর্শন করে, এবং পরবর্তীকালে দেখা যায় যে 5 মিনিটের মধ্যে সাইকেল নিয়ে পৌঁছে যায় যে স্থানীয়
সাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে কিন্তু বলা হয় কর্তব্যরত চিকিৎসকের পক্ষ থেকে যে অভিভাবক না হলে চিকিৎসা করা হবে না। পরবর্তীতে সে মির্গাগ্রামে ফিরে যায় এবং চিকিৎসকের চিকিৎসার জন্য তার পরিবারকে নিয়ে আসে, কিন্তু অভিযোগ যে তারপরও তাকে ফেলে রাখা হয়, যে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হয়নি। পরবর্তীকালে বেশ কিছুক্ষণ দেরি করার পর তাকে বলে দেওয়া হয় যে তাকে রেফার করে দেওয়া হয়েছে, স্থানান্তর করে দেওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল হাসপাতালে। কিন্তু এই যে 2 ঘন্টা সময় লেগে গেছে, সেই কারণেই এই কিশোরের মৃত্যু হয়েছে এবং তার পরবর্তীকালে যে বুধবারে বিকেলে টাকার মৃত্যু হয় এই কিশোরের। এবং সেখানেই অভিযোগ যে এই যদি দেরিটা না করা হতো বা কর্তব্যরত চিকিৎসক যে শঙ্খ ঘোষের দিকে অভিযোগ, সেই অভিযোগ তো চিকিৎসক যদি দেরি না করতেন সেক্ষেত্রে কিন্তু এই কিশোর বাঁচতে পারত। পরবর্তীকালে উত্তাল হয় পরিস্থিতি, অভিযোগ করা হয় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে। এই মুহূর্তে পরিবারের পক্ষ থেকে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং অবশ্যই নজর থাকবে আমাদের। মা বাবা দুজনে আমরা এফআইআর করেছি ডক্টর শঙ্খ ঘোষের বিরুদ্ধে। আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয়, তারপর সে প্রথমে নিজে বাড়ি কারোকে কিছু না বলে সে চলে যায় সোজা হসপিটালে। সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর ঘরে গার্জেনকে ডেকে নিয়ে আয়। সে সোজা সোজা সবাইকে নিয়ে আবার ঘুরে আসে। তারপর যখন গার্জেন নিয়ে গেল তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে ইঞ্জেকশনটা দিল না। তারপর আমাদেরকে ডেকে বললো যে এটা কিন্তু বিষধর সাপেই কামড়িয়েছে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে রেফার করেছে। অভিযোগ করলেই তো আমরা সঙ্গে সঙ্গে ওটা একতরফে বিচার করতে পারি না, আমাদের জিনিসটা খতিয়ে দেখতে হয়। ডক্টরের বক্তব্য কি, তাকে যারা সিস্টার ছিলেন অন ডিউটি বা তাদের কি বক্তব্য এবং ঘটনাটা কি ঘটেছিল ঠিক। হ্যাঁ, দায়িত্ব নিয়ে হাসপাতালে ডিএম। মুর্শিদাবাদ মেডিকেলে ডিএম নিতিন সিংহানিয়া তিনি যান আজ হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। ডিএম পৌঁছলেন, তারপর কোন কোন বিষয় খতিয়ে দেখলেন, কি কি নির্দেশিকা দিলেন ডিএম? দেখো, হাসপাতালে পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ ছিল এবং তারপরে কিন্তু দায়িত্ব নিয়ে কয়েকদিন আগেই মুর্শিদাবাদের জেলা শাসক হিসাবে তিনি দায়িত্বভার নিয়েছেন। তারপরে কিন্তু আজকে দুপুরবেলা তিনি হাসপাতালে পৌঁছে যান এবং হাসপাতালে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করেন। তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিভিন্ন দপ্তর তিনি ঘুরে দেখেন, যেরকম ব্লাড ব্যাংক থেকে আরম্ভ করে হাসপাতালে বিভিন্ন রুগীদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের যে রুগীদের তাদের কি সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন রুগীদের সঙ্গে কথা বলেন। তারপরে হাসপাতালের যিনি এমএসভিপির দায়িত্ব আছেন তাকে সঙ্গে নিয়ে হাসপাতালের সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন এবং আরও কিভাবে ভালোভাবে পরিকাঠামো দেওয়া যায়, পরিষেবা দেওয়া যায় মানুষকে, তারই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানান নতুন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তমস্বী, রেজিস্ট্রেশনের প্রতিবাদে ধূপগুড়িতে টোটো ধর্মঘট। ধূপগুড়িতে দুদিনের টোটো ধর্মঘটে চালকরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে। রকি, 1700 টাকা মানে 1700 টাকায় তো রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে প্রশাসন, তাহলে সেই রেজিস্ট্রেশনের প্রতিবাদে কেন টোটো ধর্মঘট? দেখো তমসী, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যে সকল টোটো রয়েছে সেগুলিকে কাগজ ঠিকঠাক করে রেজিস্ট্রেশন করার জন্য জেলা শাসককে বলে দিয়েছে। এরপরে কিন্তু ধূপগুড়িতে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে রেজিস্ট্রেশনের কাজ শুরু হলেও রীতিমতো টোটো চালকরা কিন্তু আন্দোলনে নেমেছে। তাদের দাবি 1700 টাকা যে রেজিস্ট্রেশন ফি তা তাদের কাছে অত্যাধিক হয়ে দাঁড়াচ্ছে। তার পাশাপাশি যে সকল বিধিনিষেধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের রুট বেঁধে দেওয়া হবে, তারা মেনে নেবে না, কারণ তাদের সঙ্গে কোনো রকমভাবে আলোচনা ছাড়াই প্রশাসন এই ব্যবস্থা নিতে পারে না। যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে যেরকম রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং অন্যান্য যাবতীয় বিষয়, এবং 2 বছর পর পর নাকি টোটো চেঞ্জ করে দিতে হবে, এমনটাই দাবি করেছে টোটো চালকেরা। আর এই কারণে তারা আন্দোলনে নেমেছে, যার ফলে সমস্যায় পড়েছে যাত্রীরা। তার পাশাপাশি কিন্তু যে সকল যাত্রীরা সমস্যা হয়েছে তাদের গলায় শোনা গিয়েছে যে সরকার যেটি করেছে তা ঠিক করেছে, কারণ সেই কাগজপত্র না থাকলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, কারো মৃত্যু ঘটে গেলে সেখানে কিন্তু খোরপোশ বা কোনো রকম সরকারি অনুদান পাওয়া যেত না। একেবারে রেজিস্ট্রেশন হলে অনেকটাই সুযোগ সুবিধা বাড়বে। বেশ, ভিখারির ছদ্মবেশে বাড়িতে চুরি, পুলিশের জালে 4 মহিলা। মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা, আর সেই ভরতপুরের ঘটনায় 4 মহিলাকে পুলিশ গ্রেফতার করলো। কিভাবে সম্ভব হলো এই 4 মহিলাকে গ্রেফতার করতে? সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব,
কয়েকদিন আগেই তোমার ভরতপুরের আমলাই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে চুরি হয় এবং ভিখারি সেজে এসেই কিন্তু তারা বিভিন্ন ধরনের সোনা দানা থেকে আরম্ভ করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। তারপরে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করে এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওই 4 মহিলার ছবি পাওয়া যায়। তারপরে আজকে হঠাৎ করে এই 4 মহিলাকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই 4 মহিলাকে একসঙ্গে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরে লোহাদহ ঘাটের কাছে তাদেরকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশের জিজ্ঞাসাবাদের কাছে তারা ভেঙে পড়ে এবং তারপরে তাদের কাছ থেকে প্রায় 40 গ্রাম সোনা, বেশ কিছু আরো অনেক জিনিসপত্র এবং 4টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এরা প্রত্যেকেই হচ্ছে ঝাড়খণ্ডের বাসিন্দা এবং তাদেরকে আজকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। সিসি ক্যামেরায় চোরের কীর্তি দেখাবো। 25 অক্টোবর মালদার হরিশ্চন্দ্রপুরে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীর বাড়ি সিসি ক্যামেরায় চোরকে চিহ্নিত করা গেছে। দেখুন সেই ছবি। সরাসরি চলে যাব, সেবক রয়েছে। সেবক, চোরকে তো চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু গ্রেফতার বা আটক কি করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো, যে ব্যবসায়ীর বাড়িতে চুরি ঘটনা বা লুটপাটের ঘটনা ঘটেছে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত পুলিশের ভূমিকায় তিনি খুশি নয়, কারণ পুলিশ এক্ষেত্রে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি। যদিও সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে এবং সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে 1, 2, 3, 4 করে সব মিলিয়ে প্রায় 6 জন দুষ্কৃতী তারা এই ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন। ব্যবসায়ী অরুণ জিন্দাল মালদার হরিশ্চন্দ্রপুরে বারোদুয়ারির প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি বাড়িতে ছিলেন না, চিকিৎসার প্রয়োজনে সপরিবারে বাইরে ছিলেন। সেই সময় দীর্ঘক্ষণ ধরে একাধিক ঘর মানে কার্যত লন্ডভন্ড তছনছ করে প্রচুর সোনার গয়না, রূপোর দেবমূর্তি সব মিলিয়ে 30 লক্ষ টাকারও বেশি লুটপাট হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয় ক্ষোভ বাড়ছে হরিশ্চন্দ্রপুরে। বেশ, সব তালা ভেঙে, তালা কেটে, দরজা ভেঙে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। পুলিশকে ফুটেজও পেয়েছে, পুলিশ তদন্তে এসে ফুটেজও পেয়েছে। আমার সিসি ক্যামেরার যে আনা হয়েছিল কিন্তু তার ডিভিআর যেটা ছিল সেটা পুলিশ পেয়েছে। ঠাকুর, ক্যাশ টাকা সব নিয়ে চলে গেছে। আমার রূপোর বাসন টাসনও ছিল, অলঙ্কারও ছিল, সোনারও অলঙ্কার ছিল, সব নিয়ে চলে গেছে। পুলিশ তদন্ত বলছে করছে, এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আমরা ফল পাইনি। দুয়ারে রিপোর্টারের সবশেষে আপনাদের দেখাবো মন্দিরে চুরির চেষ্টা আর 3 অভিযুক্তকে ধরে মারধরের অভিযোগ, এবং শুধু তাই নয়, অভিযুক্তদের উদ্ধারে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, 3 অভিযুক্ত যারা রয়েছে তাদের তো ধরলো এবং মারধর করা হলো, কিন্তু পুলিশ গেলে তাদের বিক্ষোভ দেখানো হয়। গ্রামবাসীরা, যারা সেখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন, তাদের কি বক্তব্য? দেখো, সিউড়ির লম্বধরপুর এলাকায় একটি মন্দিরে আজকে চুরি হয় এবং সেখানে কিন্তু পুলিশ আসে, পুলিশ তদন্ত করে, কিন্তু দুপুরবেলায় 3 জন যুবককে স্থানীয়রাই কিন্তু ধরে রেখে একটি বাড়ির মধ্যে আটকে রাখে এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এরপর পুলিশ সেখানে যায় তাদেরকে উদ্ধার করতে। পুলিশ তাদেরকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করে, কিন্তু স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে বারবার এলাকায় চুরি হচ্ছে এবং এই যুবকরাই চুরি করছে, এমনটাই অভিযোগ। এবং পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কিন্তু সেভাবে কোনো অ্যাকশন নেয়নি এবং তারপরেই কিন্তু আজকে যখন পুলিশ আসে তাদেরকে ঘেরাও করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ কিন্তু 3 অভিযোগ থেকে উদ্ধার করে নিয়ে এসছে এবং পুলিশ জানিয়েছে আগামী দিনে যাতে কোনো চুরি না হয় এলাকায়, তার জন্য কিন্তু পুলিশের টহলদারি বাড়ানো হবে। বেশ, সুপ্রতিম।